হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার, আর আমরা শুরু করেছিলাম ক্লাস 11 সেমিস্টার 1-এর 2025-এর নতুন অ্যাকাউন্টসের ব্যাচ। আমরা অ্যাকাউন্টসে অলরেডি একটা ক্লাস করে নিয়েছি এবং সেখানে আমরা বেসিক অ্যাকাউন্টিং ট্রানজাকশনস কাকে বলে, ইভেন্ট কাকে বলে এবং বেসিক কিছু জিনিস আমরা শিখে নিয়েছি। আজকে আমরা লেকচার 2 এর মধ্যে যে টপিকগুলো শিখতে চলেছি সেইগুলি হলো, আমরা আজকের ক্লাসের মধ্যে সমস্ত বেসিক অ্যাকাউন্টিং টার্মসগুলোকে শিখব। অর্থাৎ আমরা অ্যাকাউন্টস যতদিন করব এবং যখন আমরা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট কারোর হিসাব নিকাশ করব, তখন বেসিক কিছু জিনিসের নলেজ থাকাটা আমাদের দরকার। সেই বেসিক অ্যাকাউন্টিং টার্মসগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। সবার আগে বেসিক অ্যাকাউন্টিং টার্মসের মধ্যে আমাদেরকে যেটা জানতে হবে সেটি হচ্ছে সত্তা বা এনটিটি কাকে বলে। দেখো, যখন আমরা কোনো ব্যক্তি বা কোনো কারবারের আমরা হিসাব রাখছি, আমরা তার অ্যাকাউন্টেন্ট, এবং আমরা ধরে নেব আমরা যে বিজনেসটার হিসাব রাখছি, ধরে নিচ্ছি আমরা যে বিজনেসটার হিসাব রাখছি সেটির নাম রিলায়েন্স কোম্পানি এবং রিলায়েন্স লিমিটেড। এই রিলায়েন্স লিমিটেড কোম্পানির ওনারকে, রিলায়েন্স লিমিটেড কোম্পানির ওনার হচ্ছে মুকেশ আম্বানি, রাইট? আইনের চোখে বা অ্যাকাউন্টসের জন্য প্রত্যেকটা কোম্পানি একটা আলাদা ব্যক্তি হিসেবে ধরা হয়। এই যে প্রত্যেকটা কারবারকে আলাদা ব্যক্তি বলে মনে করা হচ্ছে, এটাকেই বলা হয় এন্টিটি বা সত্তা। অর্থাৎ আমি একজন ব্যক্তি, তুমি একজন ব্যক্তি, প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি, এবং আইনের চোখে অ্যাকাউন্টসের জন্য প্রত্যেকটা কারবারও একটা আলাদা ব্যক্তি। আমরা আমাদের লেকচার 1-এ অলরেডি শিখেছি যে আমরা অ্যাকাউন্টসে কিসের হিসাব রাখি। আমরা হিসাব রাখি বিজনেস ট্রানজাকশনস বা ফাইন্যান্সিয়াল ইভেন্টকে, রাইট? অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইভেন্ট কথার অর্থ হচ্ছে আর্থিক ঘটনা, আর এই আর্থিক ঘটনাগুলো যদি বিজনেসের রিলেটেড হয় তাকে আমরা বলতে পারি বিজনেস ট্রানজাকশন। এবার একটা বিজনেসে কি কি ধরনের ট্রানজাকশনস হতে পারে, কি কি ধরনের ট্রানজাকশনস হতে পারে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে অন দ্য বেসিস অফ ক্যাশ ফ্লো, অর্থাৎ নগদে করা হচ্ছে নাকি ধারে করা হচ্ছে সেই ট্রানজাকশনসটা। যদি ট্রানজাকশনটা ক্যাশে করা হয়, অর্থাৎ তার মূল্য মিটিয়ে দেওয়া হয় বা মূল্য যদি আমি পেয়ে গিয়ে থাকি, তাকে বলবো ক্যাশ ট্রানজাকশনস। ফর এন এক্সাম্পল, আমরা একটা মোবাইল কিনলাম এবং এই মোবাইলটার দাম যত টাকা হয়েছে, ধরে নাও এই মোবাইলটার দাম 20,000 টাকা, এবং 20,000 টাকা যদি আমরা ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিই, ক্যাশ অর ব্যাংক বা অন্য কোনো মেথডে তার মূল্যটা যদি আমি পেমেন্ট করে দিই, তাহলে এটাকে বলবো ক্যাশ ট্রানজাকশন, অর্থাৎ যার ভ্যালুটা আমরা পেমেন্ট করে দিয়েছি। আর একটা হয় ক্রেডিট ট্রানজাকশন, অর্থাৎ যেখানে মূল্যটা দিতে বা পেতে বাকি আছে তাকে আমরা বলবো ক্রেডিট ট্রানজাকশন বা ধারের ট্রানজাকশন। এখানে আমরা এই মোবাইলটা কিনলাম আর 20,000 টাকা দোকানদার এখন আমার পাবে, দোকানদারকে বলেছি দুদিন পরে এসে দিয়ে যাব, তাহলে এক্ষেত্রে মূল্যটা পাবে। তাই এই ধরনের ট্রানজাকশনকে বলবো আমরা ক্রেডিট ট্রানজাকশন বা ধারের ট্রানজাকশন। এরপরে অন দ্য বেসিস অফ সোর্স, অর্থাৎ কোথায় ট্রানজাকশনটা ঘটছে। যদি কোনো বিজনেসের মধ্যে ট্রানজাকশনস ঘটে তাকে বলবো ইন্টারনাল ট্রানজাকশন, আর যদি কোনো ট্রানজাকশন বিজনেসের সাথে বাইরের কারোর সাথে ঘটে তাকে বলবো এক্সটার্নাল ট্রানজাকশন। ফর অ্যান এক্সাম্পল, ইন্টারনাল ট্রানজাকশনের যদি কথা বলি, তাহলে কোনো একজন এমপ্লয়িকে স্যালারি পেমেন্ট করা হচ্ছে, এটা আমার একটা ইন্টারনাল ট্রানজাকশন। এবং এক্সটার্নাল ট্রানজাকশন, আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি, অর্থাৎ ব্যাংকের সাথে বিজনেসের ট্রানজাকশনস হচ্ছে, এটাকে বলবো এক্সটার্নাল ট্রানজাকশন। এরপরে কোনো বিজনেসের গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল কাকে বলে। মূলধন বা ক্যাপিটাল ছাড়া কোনো বিজনেস শুরুই হতে পারে না। কোনো কারবারের মালিক অর্থাৎ তার ওনার যা যা, সেটা হতে পারে কোনো ক্যাশ, সেটা হতে পারে কোনো ব্যাংক, সেটা হতে পারে ফার্নিচার বা আদার কোনো অ্যাসেট, যা যা তার কারবারে বিনিয়োগ করে তাকেই কারবারের মূলধন বা ক্যাপিটাল বলে। অর্থাৎ কোনো বিজনেসের মালিক তার বিজনেসে যা যা দিচ্ছে সবই বিজনেসের জন্য মূলধন বা ক্যাপিটাল। আর এই মূলধন বা ক্যাপিটালটা বিজনেস, আমরা একটু আগে জানলাম সত্তা ধারণ অনুযায়ী বিজনেস এবং তার ওনার একজন আলাদা ব্যক্তি, তাই ওনার যা যা বিজনেসে দিচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল বিজনেসের জন্য, এবং ক্যাপিটালের টাকাটা পরবর্তীকালে ওনারকে ফেরত দিতে হবে। তাই ক্যাপিটাল নেচারটা কি? লাইবিলিটি।
রাইট? এরপরে ক্যাপিটালের ঠিক উল্টো হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। কারবারের মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে যা যা তুলে নিয়ে চলে যায় তাকেই উত্তোলন বা ড্রয়িংস বলে। অর্থাৎ কোনো ওনার বিজনেসে যা যা দিচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ আমরা বলবো ক্যাপিটাল বিজনেসের জন্য বেড়েছে। আবার সেই বিজনেস থেকে যা যা নিজের প্রয়োজনে মালিক নিয়ে চলে যাচ্ছে সেটাকেই বলবো ড্রয়িংস। ক্লিয়ার? এরপরে দায় বা লাইবিলিটি কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যা যা পায় বা যা দিতে দায়বদ্ধ থাকে তাকে প্রথম ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য দায় বা লাইবিলিটি বলে। ধরে নাও আমি কালকে শপে গেলাম এবং সেখান থেকে আমি একটা মোবাইল কিনলাম, রাইট? এবং মোবাইলটার দাম মনে করো 50,000 রুপিস বা 50,000 টাকা। এবং আমি দোকানদারকে বললাম যে আমি দুদিন পরে এসে টাকাটা দিয়ে যাব। অর্থাৎ এই যে 50,000 টাকা দোকানদার পাবে, এই সব ওনারের কাছে আমি বলতে পারি আমার দায় জন্মে গেছে বা লাইবিলিটি জন্মে গেছে। অর্থাৎ আমি টাকাটা দিতে বাধ্য থাকবো, ভ্যালুটা দিতে বাধ্য থাকবো। তাই বলা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের কাছে অপর কোনো ব্যক্তি বা অপর কোনো প্রতিষ্ঠান যা যা পায় তাকে আমরা কি বলবো? তাকে আমরা যা যা পাবে অথবা যা যা দিতে দায়বদ্ধ থাকবো তাকে আমরা বলবো প্রথম ব্যক্তির কাছে দায় জন্মেছে বা লাইবিলিটি জন্মেছে, রাইট? এরপরে আমাদের বিজনেসে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক থাকে, যেটি হচ্ছে সম্পত্তি বা অ্যাসেট কাকে বলে। অনেক সময় আমরা সম্পত্তি আর খরচার মধ্যে পার্থক্য করতে পারি না, যে আমরা কাউকে কোনো একটা জিনিস কিনলাম সেটাকে আমরা খরচা বলবো আর অ্যাসেট বলবো। তাই এই দুটোর পার্থক্য জানাটা খুবই দরকারি। সবার আগে জানি যে আমার জন্য কোন জিনিসটা সম্পত্তি। প্রতিষ্ঠানের দায় বা লাইবিলিটি মেটাতে পারে এমন যে কোনো বস্তু যা আমার অধিকারে রয়েছে তাকেই সম্পত্তি বা অ্যাসেট বলে। অর্থাৎ আমার কাছে যদি একটা ফার্নিচার থাকে এবং সেই ফার্নিচারের একটা ভ্যালু আছে, আমরা চাইলে সেই ফার্নিচারটা বিক্রি করে টাকা অর্জন করতে পারি, অথবা সেই ফার্নিচারটা দিয়ে অন্য কোনো দায়ও মেটাতে পারি। আমার কাছে মনে করো ক্যাশ আছে এবং ক্যাশ দিয়ে আমরা কোনো দায় মেটাতে পারি। আমার কাছে মনে করো ব্যাংকে টাকা পড়ে আছে, আমরা ব্যাংকের টাকাটা দিয়ে অন্য কারো দায় মেটাতে পারি। আমার কাছে মনে করো বিল্ডিং রয়েছে এবং বিল্ডিংটার একটা ভ্যালু রয়েছে এবং সেই ভ্যালুটা দিয়ে আমরা কোনো দায় মেটাতে পারি বা কোনো জিনিস আবার কিনতে পারি। তাই বলা হচ্ছে প্রতিষ্ঠানের দায় মেটাতে পারে এমন যে কোনো বস্তু যা আমার অধিকারে রয়েছে তাই আমার জন্য সম্পত্তি বা অ্যাসেট। এবার বুঝতে হবে সম্পত্তি কত রকমের হয়। সম্পত্তি সাধারণত 3 রকমের হয়। একটা হচ্ছে রিয়েল অ্যাসেট বা প্রকৃত সম্পত্তি, দুই অলিক সম্পত্তি বা ফিকটিশিয়াস অ্যাসেটস, আর কন্টিনজেন্ট লাইবিলিটি বা সম্ভাব্য সম্পত্তি। এই দুটো হচ্ছে আমার একটা স্পেশাল ধরনের সম্পত্তি। আমরা সবার আগে নর্মাল যে সম্পত্তিটা হয় বা রিয়েল অ্যাসেট, বাস্তবে যেটাকে অ্যাসেট বলে মনে করি সেই জিনিসটাকে দেখে নিই। যে রিয়েল অ্যাসেট বা প্রকৃত সম্পত্তি দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট। লং টার্ম অ্যাসেট অর্থাৎ আমি বলতে পারি যে সম্পত্তির মূল্য বা যে সম্পত্তির ভ্যালু আমার কাছে 12 মাসের বেশি থাকবে, মোর দ্যান, অর্থাৎ যে বস্তু বা যে জিনিসের ভ্যালু আমার কাছে 12 মাসের বেশি ধরে থাকবে, অর্থাৎ 1 বছরের বেশি ধরে থাকবে, এবং যার ভ্যালুটা দিয়ে আমি দায় মেটাতে পারবো এবং যা আমার অধিকারে রয়েছে, অর্থাৎ যে জিনিসটা আমার, সেই জিনিসটাকে আমরা বলতে পারি নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট। ক্লিয়ার? এবার লং টার্ম অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট আবার দু রকমের হয়। একটা হচ্ছে ট্যাঞ্জেবল অ্যাসেট বা স্পর্শনীয় সম্পত্তি, আর একটা হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পত্তি। অর্থাৎ যে ধরনের লং টার্ম অ্যাসেট বা ফিক্সড অ্যাসেটগুলোকে আমরা টাচ করতে পারি, ছুঁতে পারি, চোখে দেখতে পারি, তাকে আমরা বলবো ট্যাঞ্জেবল অ্যাসেট বা স্পর্শনীয় সম্পত্তি। যেমন উদাহরণ কি? ফার্নিচার। ফার্নিচার আমার কাছে 12 মাসের বেশি ধরেই থাকে। বিল্ডিং, ল্যান্ড, এই ধরনের সবই হচ্ছে আমার জন্য একটা স্পর্শনীয় সম্পত্তি। এগুলো সবই হচ্ছে আমার জন্য একটা স্পর্শনীয় সম্পত্তি এবং এগুলোর ভ্যালু আমার কাছে 12 মাসের বেশি ধরে থাকে, অনেক দিন ধরে আমরা ভোগ করতে পারি তার ভ্যালুটা। তাই এটাকে বলবো ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট।
এরপরে অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণ হচ্ছে গিয়ে গুডউইল, পেটেন্ট, কপিরাইট। ধরো আমি একটা মিউজিক অ্যালবাম বানিয়েছি, আমি গান করেছি, এবং এই মিউজিক অ্যালবামটা আমার ট্যালেন্ট বা আমার যে যোগ্যতা রয়েছে সেখান থেকে আমি গানটা গেয়েছি। যে কেউ চাইলেই এই গানটাকে ইউজ করতে পারে না। যদি কেউ এই গানটাকে ইউজ করতে চায় তার ভিডিওতে বা তার কোনো সিনেমাতে বা কোথাও, তাহলে আমার আগে পারমিশন নিতে হবে, এবং সেই পারমিশন নেওয়ার জন্য আমাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ এই কপিরাইট, এই পেটেন্ট বা গুডউইল, আমার যা সুনাম, এই সবই হচ্ছে আমার একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আরও একটি গুরুত্বপূর্ণ ইনট্যাঞ্জেবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পত্তির উদাহরণ হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার যেমন ধর আমরা যে গেমগুলো খেলি, আমরা যে মোবাইলটি ইউজ করছি সেখানে অ্যান্ড্রয়েড বলে একটা সফটওয়্যার রয়েছে। তো সফটওয়্যারটা কি চোখে দেখা যায়? সফটওয়্যারটা কি টাচ করা যায়? যায় না। কিন্তু যে কোম্পানি সফটওয়্যারটা বানাচ্ছে তার জন্য এটি একটি সম্পত্তি এবং একটি ফিক্সড অ্যাসেট বা লং টার্ম অ্যাসেট, এবং এটি আমার অস্পর্শনীয় সম্পত্তি বা ইনট্যাঞ্জেবল অ্যাসেট। আর যে সমস্ত সম্পত্তিগুলো 12 মাসের কম তার ভ্যালু থাকে, বা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে তার ভ্যালু শেষ হয়ে যাবে, বা তার ভ্যালুটা একটা অ্যাসেট থেকে আরেকটা অ্যাসেটে ট্রান্সফর্ম হয়ে যাবে বা হয়, তাদেরকে আমরা বলি চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট। যেমন কি ক্যাশ, ব্যাংক, এই ধরনের সম্পত্তিগুলো আমার কাছে রয়েছে যার ভ্যালু সহজেই পরিবর্তন হতে পারে বা সহজেই 1 বছরের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। এবার আমরা আসি আমাদের দুটো স্পেশাল ক্যাটাগরির অ্যাসেট, একটা হচ্ছে ফিকটিশিয়াস অ্যাসেটস এবং কন্টিনজেন্ট অ্যাসেট। ফিকটিশিয়াস অ্যাসেট বা অলীক সম্পত্তি কাকে বলে? যে সমস্ত সম্পত্তির বাজার মূল্য বা মার্কেট ভ্যালু নেই, অর্থাৎ বাজারে বিক্রি করলে কোনো টাকা পাওয়া যাবে না, এবং বাস্তবে অস্তিত্বও নেই, অর্থাৎ বাস্তবে তাদেরকে দেখাও যায় না, অর্থাৎ বাস্তবে সেটি আমার কাছে নেই, তাদের অলীক সম্পত্তি বলে। তো প্রশ্ন হচ্ছে, যে জিনিসের ভ্যালু মার্কেটে পাওয়া যায় না বিক্রি করলে, যে জিনিস বাস্তবে আমার কাছে কোনো অস্তিত্ব নেই, তাহলে তাদেরকে সম্পত্তি কেন বলছে? উদাহরণ, প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডিসকাউন্ট অফ ইস্যু অফ ডিবেঞ্চার। একটা উদাহরণের মাধ্যমে বুঝতে হবে। আমরা যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা বিজনেস তৈরি করছি, সেই বিজনেস যখন আমার কোম্পানিটা তৈরি হচ্ছে, কোম্পানি তৈরি করতে গেলে আমরা জানি কোম্পানিজ অ্যাক্ট 2013-তে রেজিস্ট্রেশন করাতে হয়। এবার আমি কালকে সকালে উঠে ইচ্ছা হলো কোম্পানি খুলবো, কালকে সকালে কি কোম্পানিটা রেজিস্টার্ড হয়ে যাবে কোম্পানিজ অ্যাক্ট 2013? না, কোম্পানি খোলার আগে 1 মান্থ থেকে শুরু করে 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 সপ্তাহ, বেশ কিছু সময় আমার লাগে। যে সময় কি করা হয়, কারা কারা বিজনেসে টাকা দেবে, কে কে বিজনেসের ইনিশিয়াল ওনার হবে, বিজনেসের হেড অফিস কোথায় হবে, কোন বিল্ডিংয়ে বিজনেসের কাজকর্ম করা হবে, কোন বিল্ডিংয়ের মধ্যে কাজকর্ম করা হবে, এই সমস্ত কিছু ডিসাইড করতে হয়, এবং এই বিল্ডিংটা ভাড়া নিতে হবে, অফিস ভাড়া নিতে হবে, যদি আমার কোনো সেলিং বিজনেস হয় তাহলে দোকান ভাড়া নিতে হবে। তাহলে এই সমস্ত কাজগুলো করা হচ্ছে কিন্তু বিজনেস খোলার আগেই বা কোম্পানি খোলার আগেই, অর্থাৎ কোম্পানির জন্ম হয়নি এখনো। কোম্পানির জন্ম হবে যেদিন আমরা কোম্পানিজ অ্যাক্ট 2013 রেজিস্টার করাবো, কিন্তু তার আগেই কোম্পানির জন্য আমরা কিছু কিছু কাজ করছি। তার মানে এমন কোনো খরচা যেটা কোম্পানির খরচা, কিন্তু কোম্পানি এখনো জন্মায়নি, কোম্পানির জন্যই করছি। তাহলে যে সমস্ত খরচাগুলো বিজনেস জন্মানোর আগে বা বিজনেস তৈরি হওয়ার আগেই বা কোম্পানি তৈরি হওয়ার আগেই কোম্পানির জন্য করা হচ্ছে, কিন্তু কোম্পানির খরচা নয়, কারণ কোম্পানি এখনো তৈরি হয়নি, তাহলে কোম্পানির খরচা নয়, কিন্তু কোম্পানির জন্য করছি। এই ধরনের খরচাগুলোকে বলা হয় অলীক সম্পত্তি বা ফিকটিশিয়াস অ্যাসেট। কারণ আজকে আমরা যে খরচাটা করছি তার সুবিধা কি কোম্পানি পেয়ে গেছে, নাকি তার সুবিধাগুলো কোম্পানি তৈরি হওয়ার পরে ভোগ করতে থাকবে? তাই যার ভ্যালু কোম্পানির কাছে এখনো থাকে সেটাকেই আমরা সম্পত্তি বলি। কিন্তু এই ধরনের খরচাগুলো কোম্পানি তৈরি হওয়ার আগেই করা হচ্ছে, তাকে আমরা বলি প্রিলিমিনারি এক্সপেন্সেস। প্রিলিমিনারি কেন বলা হচ্ছে? কারণ অনেক আগের খরচা, কোম্পানি তৈরি হওয়ার আগে কোম্পানির জন্য খরচা, তাই এই ধরনের খরচাগুলোকে বলা হয় প্রিলিমিনারি এক্সপেন্সেস। আর প্রিলিমিনারি এক্সপেন্সেস করার ফলে তার ফলটা, তার লাভটা এবং তার ভ্যালুটা কোম্পানি পাবে কোম্পানি তৈরি হওয়ার পরে। তাই কোম্পানি তৈরি হওয়ার পরে এই ধরনের খরচাগুলোকে কোম্পানির ফিকটিশিয়াস অ্যাসেট বা অলীক সম্পত্তি বলা হয়। এরপরে আসি সম্ভাব্য সম্পত্তি বা কন্টিনজেন্ট অ্যাসেট কাকে বলে। যে সমস্ত সম্পত্তি বর্তমানে বিদ্যমান নেই, অর্থাৎ বর্তমানে আমার কাছে নেই, এবং যা ভবিষ্যতে সম্পত্তি হিসেবে অর্জিত হতেও পারে আবার নাও হতে পারে,
তাকে সম্ভাব্য সম্পত্তি বা কন্টিনজেন্ট অ্যাসেট বলে। ফর এক্সাম্পল, আমি একটা কোর্টে আমার বিজনেসের সাথে কেস চলছে এবং এই কেসটা যদি আমি জিতে যাই তাহলে আমি 1 কোটি টাকার সম্পত্তি পাবো, আর যদি হেরে যাই তাহলে আমার 50,000 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এই যে 1 কোটি টাকাটা পাবো, এটা ডিপেন্ড করছে কার ওপরে? এই যে কেসটা চলছে এই কেসটা জেতার ওপরে। অর্থাৎ ভবিষ্যতে যদি আমরা কেসটা জিতে যাই তাহলে আমি 1 কোটি টাকা সম্পত্তি পাবো, আর ভবিষ্যতে যদি আমরা এই কেসটা হেরে যাই তাহলে আমরা কোনো সম্পত্তি পাবো না। তাই এই ধরনের সম্পত্তি বর্তমানে আমার কাছে নেই 1 কোটি টাকা, কিন্তু ভবিষ্যতে যদি আমরা কেসটা জিতি তাহলে পাবো। তাই বলা হচ্ছে যে সমস্ত সম্পত্তি বর্তমানে বিদ্যমান নেই এবং ভবিষ্যতে এই সম্পত্তি অর্জিত হতেও পারে আবার নাও হতে পারে, এই ধরনের সম্পত্তিকে বলা হয় কন্টিনজেন্ট সম্পত্তি বা সম্ভাব্য সম্পত্তি। এবার আমরা দেখব যে আমার বিজনেসের জন্য প্রাপ্তি বা রিসিপ্ট কাকে বলে। যে সমস্ত লেনদেনের মাধ্যমে নগদ অর্থের আগমন ঘটে তাকে প্রাপ্তি বা রিসিপ্ট বলে। অর্থাৎ যখন কোনো ট্রানজাকশনের জন্য আমার বিজনেসে কোনো নগদ অর্থ বা কোনো কিছু আসছে তাকে আমরা বলবো রিসিপ্ট। ফর অ্যান এক্সাম্পল, ইন্টারেস্ট রিসিপ্ট, লোন রিসিপ্ট। অর্থাৎ আমরা ব্যাংকে টাকা রেখেছিলাম, ব্যাংক আমাকে সুদ দিয়েছে, অর্থাৎ আমার কাছে নগদ অর্থের আগমন ঘটলো, এটাকে আমরা বলবো রিসিপ্ট। আমরা ব্যাংক থেকে লোন নিলাম, নগদ অর্থের আগমন ঘটলো, এটাকে আমরা বলবো রিসিপ্ট। এবার রিসিপ্ট দু রকমের হতে পারে। একটাকে বলা হয় ক্যাপিটাল রিসিপ্ট বা মূলধন জাতীয় প্রাপ্তি, আর একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টস বা মুনাফা জাতীয় প্রাপ্তি। ক্যাপিটাল রিসিপ্ট কাকে বলে? যে সমস্ত প্রাপ্তি বা রিসিপ্ট বারবার ঘটে না এবং একবার ঘটলে দীর্ঘদিন ভোগ করা যায় তার ফলটা, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। যেমন ব্যাংক থেকে আমরা লং টার্ম লোন নিয়েছি, 5 বছরের জন্য লোন নিয়েছি, তাহলে আজকে আমার কাছে টাকা এলো। এই ধরনের লোন কি বারবার বারবার ঘটে? প্রত্যেক দিন ঘটছে না, একবারই ঘটছে, কিন্তু এই লোন নেওয়ার জন্য এই টাকার সুবিধাটা আমরা অনেক বছর ধরে ভোগ করতে পারছি। তারপরে মালিকের মূলধন প্রদান, অর্থাৎ মালিক যখনই বিজনেসে কোনো কিছু দেয় তাকে আমরা জানি ক্যাপিটাল এবং এই মূলধন, এবং এই ক্যাপিটাল বা মূলধন বিজনেস অনেক অনেক বছর ধরে, অর্থাৎ বিজনেস যতদিন থাকবে ততদিন এই মূলধনের সুবিধা নিতে পারে, তাই একে বলা হয় ক্যাপিটাল রিসিপ্টস বা মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে রেভিনিউ রিসিপ্টস বা মুনাফা জাতীয় প্রাপ্তি কাকে বলে? যে সমস্ত প্রাপ্তির দ্বারা প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যয় মেটানো হয় এবং যে সমস্ত প্রাপ্তি প্রতিটি হিসাবকালে একবার ঘটলে যার ফল দীর্ঘদিন পাওয়া যায় না, অর্থাৎ বারবার বারবার ঘটতে পারে এবং যেটি ঘটলে তার ফল খুবই স্বল্পমেয়াদী হয়ে থাকে, তাদেরকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন পণ্য বিক্রয় করলাম, আমার একটা দোকান রয়েছে এবং সেখানে আমরা প্রত্যেকদিন জুতোগুলোকে বিক্রি করছি এবং প্রত্যেকদিন জুতোগুলোকে বিক্রি করছি এবং তার বিনিময়ে টাকা আসছে, এটাকে বলা হয় রেভিনিউ রিসিপ্ট বা মুনাফা জাতীয় প্রাপ্তি। সুদ গ্রহণ, একটু আগে আমরা দেখলাম ইন্টারেস্ট রিসিভড, এবং ব্যাংকে আমরা টাকা রেখেছি, ব্যাংক আমাকে সুদ দিয়েছে, তাহলে এটাও হচ্ছে আমার রেভিনিউ রিসিপ্ট বা মুনাফা জাতীয় প্রাপ্তি। এবার যেটাই আমার রিসিপ্ট তার উল্টো হচ্ছে আমার ব্যয় বা এক্সপেন্ডিচার। ব্যয় বা এক্সপেন্ডিচার কাকে বলে? পণ্য বা সম্পত্তির ব্যবহার বা সেবাকর্ম ভোগের জন্য নগদ অর্থ প্রদান বা অন্য কোনো সম্পত্তির বিনিময় বা কোনো দায় সৃষ্টি হওয়াকে ব্যয় বা এক্সপেন্ডিচার বলে। অর্থাৎ যখন কোনো টাকা আসছে তখন তাকে বলবো রিসিপ্ট, এবং যখন কোনো টাকা চলে যাচ্ছে তখন আমরা বলবো এক্সপেন্ডিচার বা ব্যয়। রাইট? আচ্ছা, এখানে কিন্তু একটা কনফিউশন হয় যে এক্সপেন্ডিচার আর এক্সপেন্সেস দুটো কিন্তু আলাদা জিনিস, দুটো কিন্তু এক নয়। অর্থাৎ এক্সপেন্ডিচার আর এক্সপেন্সেস দুটো আলাদা জিনিস। আমরা এক্সপেন্সেস কাকে বলে বা খরচা কাকে বলে আমরা পরে আসছি, আমরা এখন শিখছি এক্সপেন্ডিচার বা ব্যয় কাকে বলে। এবার এক্সপেন্ডিচার দু রকমের হয়ে থাকে। আচ্ছা, এক্সপেন্ডিচার উদাহরণ, আমরা যন্ত্রপাতি কিনলাম, তার বিনিময়ে আমার টাকা চলে গেল, তাহলে এই ঘটনা বা এই ট্রানজাকশনসটাকে আমরা বলবো একটা এক্সপেন্ডিচার বা ব্যয়। আমরা পণ্য কিনেছি, গুডস কিনেছি, তার বিনিময়ে টাকা চলে গেল, এটাকে আমরা বলবো এক্সপেন্ডিচার বা ব্যয়। তাহলে টাকা এলে রিসিপ্ট বা প্রাপ্তি, টাকা গেলে ব্যয় বা এক্সপেন্ডিচার। এবার এক্সপেন্ডিচারও বা ব্যয়ও দু রকমের হতে পারে। একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধন জাতীয় ব্যয়, আর একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার বা মুনাফা জাতীয় ব্যয়। যে সমস্ত ব্যয় বারবার ঘটে না এবং একবার ঘটলে তা দীর্ঘদিন তার লাভ ভোগ করা যায়, তার সুবিধা ভোগ করা যায়, তাদের মূলধন জাতীয় ব্যয় বলে। যেমন যন্ত্রপাতি কিনেছি, আমরা আজকে একটা মেশিন কিনলাম, তার সুবিধাটা আমরা বছরের পর বছর পাবো। আমরা আসবাবপত্র ফার্নিচার কিনেছি, তার সুবিধাটা আমরা বছরের পর বছর পাবো। তাহলে এই ধরনের
আউটফ্লো, এই ধরনের টাকা চলে যাওয়া, এই ধরনের যে ব্যয়গুলো হচ্ছে তাকে আমরা বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মূলধন জাতীয় ব্যয়। আর রেভিনিউ এক্সপেন্ডিচার বা মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? যে সমস্ত ব্যয় প্রতিটি হিসাবকালে বারবার ঘটতে পারে এবং একবার ঘটলে দীর্ঘদিন ভোগ করা যায় না তার সুফলটা, তার ফলটা, তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন পণ্য ক্রয় করা, আমরা মার্কেটে গেলাম, গুডস কিনে নিয়ে আসলাম, এই যে গুডসটা কিনলাম আমি তো কালকেই বা পরেই বিক্রি করব বলে, 1 বছরের মধ্যেই বিক্রি করব বলে কিনেছি, তাহলে এই যে টাকাটা গেল এটাকে আমরা বলবো রেভিনিউ খরচা বা রেভিনিউ। তাহলে এই ধরনের পেমেন্টকে আমরা বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার বা মুনাফা জাতীয় ব্যয়। তারপরে বেতন প্রদান, আমার কাছে একজন এমপ্লয়ি কাজ করে এবং তাকে আমরা স্যালারি পেমেন্ট করলাম, তাহলে কোন একটা মাসে একজন এমপ্লয়ি আমার কাছে কাজ করেছে, তার বিনিময়ে আমরা পেমেন্ট করলাম, তার ফলটা আমরা পেয়ে গেছি বা পাবো, তাহলে তার ফলটা আমরা খুবই স্বল্পকালীন পাচ্ছি, বারবার পাচ্ছি না, কিন্তু এই ধরনের খরচাগুলো বারবার করতে হয়, এদেরকে বলি আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বা মুনাফা জাতীয় ব্যয়। এরপরে খুব মজার এক ধরনের একটা ব্যয় রয়েছে যেটা হচ্ছে ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ডিফার্ড মানে বিলম্বিত, রেভিনিউ মানে হচ্ছে গিয়ে মুনাফা জাতীয়, এক্সপেন্ডিচার মানে ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? যে ব্যয় মূলত মুনাফা জাতীয় অর্থাৎ রেভিনিউ নেচার, অর্থাৎ যে ধরনের ব্যয়গুলো মুনাফা জাতীয় বাস্তবে, অর্থাৎ একবার ঘটলে বারবার ফল পাওয়া যায় না বা কোনো একটা হিসাবকালে বারবার ঘটে, যাদের ফলটা স্বল্পমেয়াদী হয়ে থাকে তাদেরকে আমরা রেভিনিউ নেচার বলি, একটু আগে বললাম। কিন্তু এই ধরনের ব্যয়ের ফল একাধিক হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ আমি বলতে পারি 2024 সালে কোনো একটা মুনাফা জাতীয় বা রেভিনিউ এক্সপেন্ডিচার আমরা করলাম, কিন্তু তার ফল শুধু 24-এই নয়, 2025-এও পাওয়া যাবে, 2026-এও পাওয়া যাবে। যখন কোনো একটা মুনাফা জাতীয় ব্যয় কোনো কারণবশত তার ফলটা অনেকগুলো হিসাবকাল ধরে পাওয়া যায়, তখন আমরা তাকে বলি ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ফর অ্যান এক্সাম্পল, যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো বিজনেস তার পণ্য বা গুডসটা বাজারে পরিচিতির জন্য বিপুল পরিমাণে বিজ্ঞাপন একবারে দেয়। ফর এক্সাম্পল, আমরা জানি আগে আমরা কোল্ড ড্রিঙ্কস বলতে কোকা কোলা বা পেপসিকে জানতাম, এখন আমরা বর্তমানে ক্যাম্পা কোলা জানি। ক্যাম্পা কোলাকে কেউই চিনত না মার্কেটে, কিন্তু রিলায়েন্স কোম্পানি ক্যাম্পা কোলাকে মার্কেটে জানানোর জন্য, পরিচিতি ঘটানোর জন্য একটা হিসাবকালের মধ্যে কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজ দিয়েছে বা বিজ্ঞাপন দিয়েছে। তাহলে দেখো একই হিসাবকালের মধ্যে এত কোটি টাকার আমরা বাস্তবে কোনো বিজ্ঞাপন দেওয়া বা অ্যাডভার্টাইজিং দেওয়া একটা আমার জন্য রেভিনিউ নেচারের এক্সপেন্সেস বা রেভিনিউ নেচারের এক্সপেন্ডিচার, তার ফল একটা হিসাবকালের মধ্যে পাওয়া উচিত। কিন্তু যখনই কোকাকোলার এত বৃহৎ পরিমাণে আমরা খরচা করলাম অ্যাডভার্টাইজিং এর জন্য, তার ফল কি আজকেই সীমাবদ্ধ নাকি তার ফল পরবর্তী বছরগুলোতেও পাবো? আজকে লোকে যে পরিচিতিটা ঘটলো ক্যাম্পা কোলার সাথে, তারা বছরের পর বছর ধরে ক্যাম্পা কোলাটাকে চিনবে এবং ক্যাম্পা কোলাটাকে খাবে। তাই যে ধরনের রেভিনিউ এক্সপেন্ডিচার বাস্তবে, সে রেভিনিউ এক্সপেন্ডিচার তার সুফলটা একটা হিসাবকালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, কিন্তু অনেক পরিমাণে করার ফলে তার সুফলটা আমরা অনেক বছর ধরে পাবো, তাকে বলবো ডিফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমাদের আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে খরচা বা এক্সপেন্সেস কাকে বলে। আমরা এক্ষুনি যে টপিকটা ছিলাম সেটা হচ্ছে এক্সপেন্ডিচার বা ব্যয়। আর এক্সপেন্ডিচার বা ব্যয়ের যখন হচ্ছে, দেখো এক্সপেন্ডিচার কথার অর্থ হচ্ছে আমার কাছ থেকে টাকা চলে গেল, আউটফ্লো অফ অ্যাসেট বলতে পারি বা আউটফ্লো অফ ক্যাশ বলতে পারি, এবং সেই যে টাকাটা চলে গেল এবং তার বিনিময়ে আমার কাছে যা এলো বা আসছে তার ভ্যালুটা যদি 12 মাসের বেশি থাকে, অর্থাৎ আমার তার ভ্যালুটা, এই যে টাকাটা চলে গেল এবং তার বিনিময়ে যে জিনিসটা এলো বা যে ভ্যালুটা পাচ্ছি, তার ভ্যালুটা যদি আমরা একাধিক হিসাবকাল অর্থাৎ 12 মাসের বেশি ধরে সুবিধা ভোগ করতে পারি, তাকে আমরা বলি অ্যাসেট, রাইট? ফিক্সড অ্যাসেট বলে থাকি বা লং টার্ম অ্যাসেট বলে থাকি, এবং তার ভ্যালুটা যদি আমার কাছে থাকে তাকে আমরা বলি অ্যাসেট। আবার তার ভ্যালুটা যদি 12 মাসের মধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে আমরা জানি, তাহলে সেটাকে আমরা বলি খরচা বা এক্সপেন্সেস। অর্থাৎ কোনো জিনিসের ভ্যালু শেষ হয়ে গেলে বা আমরা জানি যে শেষ হয়ে যাবেই, তাকে আমরা বলি খরচা।
আর যে জিনিসের ভ্যালু থাকবে আমার কাছে তাকে আমরা বলবো অ্যাসেট। এবার দেখি খরচা কাকে বলে। ব্যয় বা এক্সপেন্ডিচারের যে অংশ একটু আগে বললাম, আমরা যে এক্সপেন্ডিচারটা করলাম একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যদি নিঃশেষ হয়ে যায় তবে তাকে ওই হিসাবকালের খরচ বা এক্সপেন্সেস বলে। যেমন পণ্য ক্রয়, আমরা গুডস কিনে নিয়ে আসলাম বিক্রি করব বলে, তাহলে আমরা জানুয়ারি মাসে গুডস কিনেছি এবং জানুয়ারি মাসেই বিক্রি করে দিলাম বা বিক্রি করে দেব এই ইন্টেনশন নিয়েই কিনেছি। বিক্রি নাও হতে পারে কিন্তু আমাদের ইন্টেনশন কি ছিল, বিক্রি করব বলে। কেউ এটা ভেবে কোনো গুডস কেনে না যে 10 বছর ধরে ফেলে রেখে দেবো, তাহলে তার আর বিজনেস চলবে না। তাহলে যখন কোনো ব্যবসায়ী কোনো গুডস কেনে সে এটা ভেবেই কেনে যে কালকেই আমি বিক্রি করে দেবো এবং তার বিনিময়ে প্রফিট কামাবো। তাহলে এই ধরনের গুডস কেনাকে আমরা বলতে পারি এক ধরনের খরচা, কারণ আমরা এই ইন্টেনশন নিয়ে কিনছি যে আজকে যে খরচাটা করলাম তার ভ্যালু কালকেই শেষ হয়ে যাবে। আমরা কোনো এমপ্লয়িকে স্যালারি পেমেন্ট করেছি, জানুয়ারি মাসে কোনো একজন এমপ্লয়ি আমার কাছে কাজ করেছে এবং তার বিনিময়ে টাকাটা পেমেন্ট করলাম বা স্যালারি পেমেন্ট করলাম। এই স্যালারি যে পেমেন্ট করলাম তার সুবিধাটা কি আমরা বারবার পাবো? জানুয়ারি মাসে কাজ করেছে, তার বিনিময়ে স্যালারি নিয়েছে, জানুয়ারি মাসে স্যালারি দেওয়ার জন্য সে অবশ্যই আমার কাছে ফেব্রুয়ারি মাসে কাজ করবে না। তাহলে এই ধরনের যে পেমেন্টটা, যার সুবিধা আমরা পেয়ে গেছি, যার ভ্যালুটা আমরা শেষ হয়ে গেছে, যার ভ্যালুটা পেয়ে গেছি বা পাবো এক খুবই স্বল্প সময়ের মধ্যে, তাকে আমরা বলি খরচা বা এক্সপেন্সেস। ফর অ্যান এক্সাম্পল, আরও একটি ভালো উদাহরণের মধ্যে যদি বলি, আমরা যখন একটা মেশিন কিনছি আমরা এই মেন্টালিটি নিয়ে কিনছি বা এই ইন্টেনশন নিয়ে কিনছি যে এই মেশিনটার ভ্যালু আমার কাছে 10 বছর ধরে থাকবে। তাহলে আমরা জানি কোনো একটা জিনিসের ভ্যালু যখন অনেক বছর ধরে আমার কাছে থাকে তখন তাকে আমরা বলি অ্যাসেট। এবার দেখো একটা মেশিন 10 বছর ধরে থাকবে, তাহলে আমি বলতে পারি 10 বছর পরে এই মেশিনটার ভ্যালু পুরো জিরো হয়ে যাবে, অর্থাৎ এই মেশিনটার কোনো ভ্যালু থাকবে না। অর্থাৎ আমি বলতে পারি প্রত্যেক বছর অল্প অল্প করে তার ভ্যালু কমছে এবং প্রত্যেক বছর ধরে নাও আমি এই মেশিনটা কিনেছিলাম 1 লাখ টাকা দিয়ে, 1 লাখ, এবং প্রত্যেক বছর এবং 10 বছর ধরে চলবে, 10 বছর পরে জিরো হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি আমার কাছে প্রত্যেক বছর 10,000 টাকা করে মেশিনটার ভ্যালু কমছে। 1 লাখ টাকা দিয়ে আজকে কিনলাম, 10 বছর থাকবে, 10 বছর পরে জিরো হয়ে যাবে, তাই আমি বলতে পারি প্রত্যেক বছর এই মেশিনটার ভ্যালু 10,000 টাকা করে কমছে। তাহলে দেখো যখনই কোনো জিনিসের ভ্যালু শেষ হয়ে যায় তাকে আমরা খরচা বলি। তাই বর্তমানে যেদিন আমরা মেশিনটাকে কিনছি 1 লাখ টাকাটাকে আমরা বলবো অ্যাসেট, আর যখনই তার ভ্যালু কমতে থাকবে সেই কমে যাওয়া অংশটাকে বলবো এক্সপেন্সেস। রাইট? তাহলে প্রত্যেক বছর 10,000 টাকা করে কমছে। প্রথম বছর কিনলাম 1 লাখ টাকার অ্যাসেট, প্রথম বছরের শেষে 10,000 টাকা কমে গেল, এই 10,000 টাকাকে বলবো এক্সপেন্সেস। অর্থাৎ আমি বলতে পারি প্রথম বছরের শেষে আমার কাছে 90,000 টাকা পড়ে আছে। পরের বছরে আবার 10,000 টাকা কমে গেল, এই 10,000 টাকাকে বলবো এক্সপেন্সেস। এবং বলবো দ্বিতীয় বছরের শেষে আমার কাছে 80,000 টাকা পড়ে রয়েছে। এরকমভাবে 10 বছর ধরে আমার বিজনেসটা চলতে থাকবে এবং 10 বছর পরে পুরো অ্যাসেটটা এক্সপেন্সেসে কনভার্ট হয়ে যাবে। এই ঘটনাটাকে, তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা অ্যাসেট, এক্সপেন্সেস, এক্সপেন্ডিচার সমস্ত টপিকটা কভার করতে পারলাম। তো আশা করি আমাদের অ্যাকাউন্টসে যে যে জিনিসগুলোকে নিয়ে ভবিষ্যতে আলোচনা করব, অঙ্ক করার সময় যে যে টপিকগুলো আসবে, জার্নাল এন্ট্রি করার সময় যে যে জিনিসগুলোকে আমাদের জানতে হবে, সেই বেসিক অ্যাকাউন্টিং টার্মসগুলো আমাদের লেকচার 2 এর মধ্যে কভার করেছি। তো তোমরা অবশ্যই অবশ্যই এই টপিকগুলোকে বাড়িতে রিভিশন করো এবং যে এমসিকিউগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউবের পোস্ট সেকশনের মধ্যে ডেলি আমি আপলোড করি সেই ইম্পর্টেন্ট এমসিকিউগুলোকে অবশ্যই পার্টিসিপেট করো। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।